শারিয়া ল তারা কিভাবে চেঞ্জ করে দিল? শারিয়া লতে কিছু তো ছিল যে হাত কাটা পা কাটা ছিল না? এটা কিভাবে চেঞ্জ করলো? তারা দীর্ঘদিন থেকে আন্দোলন দীর্ঘদিন থেকে তারা একটা কথা বলবার চেষ্টা করলো যে শারিয়া লটা খুব ইনহিউম্যান, অমানবিক। একটা লোকের হাত কেটে দেয়া, পা কেটে দেয়া খুবই অমানবিক, রাইট? সো এরকম শাস্তি থাকতে পারে না। তাদের এই বক্তব্য সত্যি না মিথ্যা সে আলোচনায় আমি যাব না, তাদের বক্তব্য কতটুকু রাইট সে আলোচনায় আমি যাব না, কিন্তু যেটা বলতে চাচ্ছি তারা এটা পরিবর্তন করবার জন্য যেটা বলবার চেষ্টা করলে আইনটা হাত কাটা পা কাটা এগুলো সব অমানবিক। আসলে কি তারা মানবিক দৃষ্টিকোণ থেকে এটা করেছিল? দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা নিয়ে আমাদের দেশে খুব বেশি গবেষণা নাই। একজন জার্মান স্কলার জর্জ ফিস্ক, তার একটা বিখ্যাত বই আছে, উনি দেখানোর চেষ্টা করেছেন এই 1790 থেকে 1830 সাল পর্যন্ত, 1832 সাল পর্যন্ত এই বেঙ্গলের যে ক্রিমিনাল লটা ব্রিটিশরা কিভাবে চেঞ্জ করেছে, কিভাবে এটার রূপান্তর ঘটেছে। পুরো বইয়ের থিসিসটা ওনার বইয়ের টাইটেলের ভিতরে খুব ক্লিয়ার। টাইটেলটা আমি একটু পরে বলি। উনি যে ফ্যাক্টসগুলো তুলে এনেছেন সেটা খুব ইন্টারেস্টিং। কি হলো, একটা পর্যায়ে গিয়ে হলো ব্রিটিশরা নিয়ম করলো 1817-18 পর দিকে যে কিছু কিছু বড় বড় অপরাধের শাস্তি, না এটা বোধহয় 1790 পর থেকে কিছু কিছু বড় বড় অপরাধের শাস্তি কাজী শাস্তি দেওয়ার পরেও ওই শাস্তিটা পাঠাতে হবে কার কাছে? গভর্নর জেনারেলের কাছে। এবং গভর্নর জেনারেল এটাকে অনুমোদন দিলে এটা কার্যকর হবে, আদারওয়াইজ কার্যকর হবে না। তার মানে কোম্পানি এটা অনুমোদন দিতে হবে এবং কোম্পানি ওখানে চেঞ্জও করতে পারবে। সো কীভাবে তারা চেঞ্জ করেছে এই রেকর্ডগুলো দেখলে দেখা যাবে যে প্রচুর মামলা আছে কাজী হয়তো রায় দিয়েছে একটা হাত কেটে দেওয়ার, ওই রায়টা কলকাতায় পাঠানো হয়েছে, কলকাতা থেকে ওই রায়টা ফেরত এসেছে কিভাবে? যে হাত কেটে দেওয়াটা খুব জঘন্য অপরাধ, অমানবিক, এটা হতে পারে না। সো শাস্তি পরিবর্তন করে মৃত্যুদণ্ড দেওয়া হলো। রাইট? আমি ওই যে জর্জ ফিস্কের যে বইটার কথা বলছিলাম, বইটার নাম হলো চিপ লাইভস অ্যান্ড ডিয়ার লিমস। তার মানে ব্রিটিশদের পলিসিতে জীবনের মূল্যটা খুব সস্তা হয়ে গিয়েছিল, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ খুব দামি হয়ে গিয়েছিল। হাত পা খুব দামি ছিল, জীবনটা না। সো শারিয়া ল অমানবিক এটা বলে তারা শাস্তি পরিবর্তন করলো। কিন্তু মজার বিষয় হলো ব্রিটিশ পিরিয়ডে যে পরিমাণ লোককে এক্সিকিউট করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তার 4 ভাগের 1 ভাগও এর আগে দেওয়া হয়নি। তার ব্রিটিশ পিরিয়ডে এটা অনেক অনেক গুণ বেড়েছে, ফাঁসি দেওয়ার ঘটনা। রাইট? তার মানে পুরো ব্যাপারটা আসলে মানবিকতার ছিল না, পুরো ব্যাপারটার ভিতরে আবারও সেই একই জায়গা, মানে ডিবেট অফ সিভিলাইজেশন। ইউ আর আনসিভিলাইজড, উই আর সিভিলাইজড। রাইট? তোমরা হাত পা কাটো, আমরা কাটি না। আমরা সিভিলাইজড ওয়েতে কী করি? মৃত্যুদণ্ড দিই। এবং আমি যদি আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, 1774 সালে কলকাতায় সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়। সুপ্রিম কোর্ট যে সকল শাস্তি দিয়েছে সেগুলো আরো ইন্টারেস্টিং। বলছে হাত কাটা পা কাটা এটা অমানবিক, কিন্তু কলকাতায় অবস্থিত সুপ্রিম কোর্ট অত্যন্ত মানবিক শাস্তি দিয়েছে। শাস্তি কি? বার্নিং দ্য হ্যান্ডস, হাত পুড়িয়ে দেয়া। মানে অনেকগুলো অপরাধীর হাত পুড়িয়ে দেওয়ার শাস্তি হয়েছে, আগুন দিয়ে হাত পুড়িয়ে দেয়া। তারপর পিলোরি হলো যে বড় ধরনের মানে কাঠের গুঁড়ি কাঁধের উপর নিয়ে
মানে পাবলিকলি ঘোরানো, রাইট? এরকম শাস্তিও কিন্তু সে সময় ছিল। তার মানে এই যে শাস্তি পরিবর্তনের ক্ষেত্রেও তাদের মূল উদ্দেশ্য যে সিভিলাইজিং মিশন, সেটা কিন্তু রিফ্লেক্টেড ছিল। ব্রিটিশদের একটা বড় একটা অবদান হলো, আপনি পজিটিভ অর্থে দেখেন আর নেগেটিভ অর্থে দেখেন, সেটা হলো ব্রিটিশরা আসার আগে কাজীর আদালত ছিল, কিন্তু কাজীর আদালতে একটু আগেই বললাম যে অধিকাংশ লোক যেত না। কোথায় যেত? ইনফর্মাল কোর্টে, সালিশে। ব্রিটিশরা প্রথম যখন আদালতে স্থাপন করলো, প্রথম দিকে ব্রিটিশের আদালতেও কিন্তু কেউ যেত না। প্রথম কয়েক বছর খুব একটা লোক যায়নি। ব্রিটিশ পিপুলদের ভিতরে তখন একটা আলোচনা ছিল যে আদৌ আমাদের এই আদালত আর রাখা যাবে কিনা, নাকি বন্ধ করে দিতে হবে, কারণ মনে হচ্ছে লোকজন এখানে আসবে না। লোকজন তখনও কোথায় যেত? সালিশে যেত। কিন্তু কয়েক বছর পরেই খুব দ্রুত অবস্থার পরিবর্তন হয়ে যায়। লোকজন এখন সালিশ বাদ দিয়ে আস্তে আস্তে ফর্মাল কোর্টে আসা শুরু করলো। কেন আসা শুরু করলো? ফর্মাল কোর্টের কি সুবিধা? ফর্মাল কোর্টের একটা কারণ ছিল যে লোকজনের মোবিলিটি যখন বেড়ে যায় তখন ইনফর্মাল কোর্ট সিস্টেমের ক্ষমতা কমে যায়। সে একটা শাস্তি দিয়ে কার্যকর করা তার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়, রাইট? এটা একটা বড় কারণ, সোশ্যাল চেঞ্জের কারণে এটা হয়েছিল। আরেকটা বড় কারণ, এটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হল ব্রিটিশ কোর্টে গিয়ে মিথ্যা বলা যায়। শুনতে খুব সিলি মনে হবে, কিন্তু এই পারজুরি নিয়ে প্রচুর গবেষণা আছে। কেন মিথ্যা বলা যায়? ইনফর্মাল কোর্টে যেটা হয় যে আপনার গ্রামে আপনি একটা অপরাধ করলেন, যখন সালিশ হবে গ্রামের সবার সামনে দাঁড়িয়ে আপনার পক্ষে মিথ্যা বলা নিয়ারলি ইম্পসিবল, নাকি না? কিন্তু আপনি যদি 20 মাইল 30 মাইল দূরের একটা আদালতে গিয়ে সাক্ষ্য দেয়া, যেখানে ওই যে আপনার পরিচিত প্রচুর লোকজন নাই, সেখানে মিথ্যা বলা সহজ, রাইট? তারপরেও ওই মুঘল আমলে বা আমাদের নবাবের আমলে কাজীর আদালতে গিয়ে লোকজন মিথ্যা বলতো না। তার একটা বড় কারণ ছিল রিলিজিয়ন। তারা মনে করতো কাজীর আদালতে মিথ্যা বলাটা একটা পাপের কাজ, রাইট? কিন্তু লোকজন এখন মনে করা শুরু করলো, ব্রিটিশদেরকে তখন এখানে বলা হতো ফিরিঙ্গি, রাইট? সাধারণ লোকজন ফিরিঙ্গি হিসেবে চিনত, এবং এটার ভিতরে এক ধরনের কি বলবো, তাচ্ছিল্যের ভাব ছিল, রাইট? এটার মাধ্যমে আসলে তাদেরকে কিছুটা ডিমিন করা হতো, অসম্মান করতো লোকজন। তো তারা মনে করতো ফিরিঙ্গির আদালতে গিয়ে মিথ্যা বলার ভিতরে কোনো পাপ নাই, কাজীর আদালতে মিথ্যা বলা পাপ, রাইট? তো ওখানে মিথ্যা বলা সহজ। আরেকটা বড় কারণ যেটা ছিল, আপনি যখন মিথ্যা বলবেন বা মিথ্যা বলে সাকসেসফুল হতে গেলে হওয়াটা তো কঠিন। তার মানে জাজ যদি মিথ্যাটা ধরে ফেলতে পারে, তাহলে তো আপনি মিথ্যা বলে সাকসেসফুল হবেন না। কিন্তু আপনার কথাটা মিথ্যা না সত্যি, এটা বুঝতে হলে আসলে আপনার সোসাইটি সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে। কাজীর আদালতে যখন বিচার হতো বা সালিশে যখন বিচার হতো, বিচার যারা করতেন তারা পুরো সোসাইটি সম্পর্কে তাদের জ্ঞান ছিল, রাইট? তার মানে আমি যে বক্তব্য দিতাম, এই বক্তব্যের ভিতরে কোন জায়গায় উইকনেস আছে, কোন জায়গায় মিথ্যা বলছি, এটা ধরে ফেলা তার পক্ষে খুব সহজ ছিল। কিন্তু লন্ডন থেকে আসা একজন ব্যক্তি জাজ হিসেবে এখানে বসেছেন, ইন্ডিয়ান সোসাইটি সম্পর্কে আসলে যার কোনো ধারণা নাই, সে কিন্তু সত্য মিথ্যা তার পক্ষে যাচাই করা খুবই কঠিন। তো লোকজন দেখলো যে ইউরোপিয়ান জাজদের কাছে মিথ্যা বলে রিলিফ পাওয়া খুবই সোজা হয়ে যাচ্ছে। সেই সব কারণে ব্রিটিশ কোর্ট আস্তে আস্তে খুব পপুলার হয়ে গেল, রাইট? কিন্তু ব্রিটিশ কোর্ট পপুলার হলেও কিন্তু পাশাপাশি ইনফর্মাল কোর্ট একেবারে বিলুপ্ত হয়ে গেছে এটা না, ছিল, রাইট? ব্রিটিশদের এই ব্রিটিশ পিরিয়ডের ট্রান্সফরমেশন সম্পর্কে সর্বশেষ যে পয়েন্টটা আমি বলতে চাই,
সেটা হলো তারা একটা নতুন আরেকটা জিনিস ইনভেন্ট করেছিল, দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেটা হলো আগে যেটা ছিল, আপনি অপরাধ করলে আপনাকে সালিশে নিয়ে যাওয়া হতো, ওখানেই বিচার হতো, সাথে সাথে রায় হয়ে যেত, কার্যকর হয়ে যেত, কাজীর আদালতেও বিচার দ্রুত হয়ে যেত। কিন্তু ব্রিটিশরা এমন একটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চালু করলো, আপনাকে মামলা করতে হবে কোথায়? পুলিশের কাছে গিয়ে। পুলিশ তদন্ত শেষ না করা পর্যন্ত এই মামলা বিচার শুরু হবে না। সো পুলিশ ইনভেস্টিগেশন করবে, তদন্ত করবে, এটা দীর্ঘ প্রক্রিয়া, তারপরে বিচারে যাবে, এভিডেন্স নেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন হলো এই দীর্ঘ প্রক্রিয়া, এই দীর্ঘ সময় আপনি কোথায় থাকবেন? আপনি আসামি, আপনাকে হয় জেলে থাকতে হবে অথবা আপনি বেইলে থাকবেন, রাইট? জামিনে থাকবেন অথবা বন্দি থাকবেন। সেই সিস্টেমের একটা বাই প্রোডাক্ট হলো, এই সিস্টেমে আমরা দেখলাম, মানে যে আমরা যদি শাসকের দৃষ্টি থেকে দেখি, আমরা দেখলাম যে একটা লোককে আমি হেনস্থা করতে চাইলে শুধু শাস্তি দিতেই হবে এমন কোনো দরকার নাই, রাইট? তার মানে তাকে আমি বিচারের সম্মুখীন করছি, এটাই একটা বড় শাস্তি। এই যে বিচারের সম্মুখীন করছি আমি একটা মানুষকে, এটাই একটা বড় শাস্তি। আমি যদি আমাদের বর্তমান স্বাধীন বাংলাদেশের পার্সপেক্টিভে চলে আসি, আমাদের সোসাইটির ডমিনেন্ট ট্রেন্ডটা যদি আপনি দেখেন, ক্রিমিনাল ল কিন্তু শুধুমাত্র শাস্তি দেওয়ার কাজে এখন ব্যবহার হয় না, বরং আমি বলি ক্রিমিনাল লয়ের এখন প্রধান যে পারপাস সেটা হলো লোকজনকে হ্যারাস করা। তার মানে উনি অপরাধ করেছেন, আমি ওনার বিরুদ্ধে একটা মামলা করে ওনার শাস্তি নিশ্চিত করা তো যথেষ্ট কঠিন কাজ আমার জন্য, পুলিশের জন্য, রাষ্ট্রের জন্য, নাকি না? মামলা করতে হবে, এভিডেন্স কালেক্ট করতে হবে, আবার সাক্ষীদেরকে আনতে হবে, প্রমাণ করতে হবে, অনেক কঠিন। তো আমার মাথায় যদি দুষ্ট বুদ্ধি থাকে, তো ওরাকে আমি শাস্তি দিব না, মিথ্যা মামলা করবো, 50টা মামলা করে দিলাম, কোনো সমস্যা আছে? 50টা মিথ্যা মামলা করলে কারো শাস্তি হবে যে মামলা করছে? বাস্তবে উত্তর হলো না। সে যে 50টা মামলা আমি করলাম, এটাই ওনার জন্য শাস্তি। এই 50টা মামলা ওনাকে ফেস করতে হবে, হয় জামিন নিতে হবে, অথবা উনি রিমান্ডে যাবেন, অথবা জেলখানায় যাবেন, রাইট? আবার জামিন নিলেও ওই 50টা মামলায় রেগুলার হাজিরা দিতে হবে। সো একটা মামলায় শাস্তি দেওয়ার চেয়ে 50টা মামলায় কোর্টে ওনারে দৌড়ের উপর রাখা, এটা তো অনেক বেশি শান্তি পাওয়া যায়। সো আমাদের সমাজে ক্ষমতাশালীরা বা আমাদের রাষ্ট্র দেখবেন শাস্তি দেওয়ার ক্ষেত্রে যতটা উদ্যোগী, তার চেয়ে বেশি উদ্যোগী হলো মামলা দেওয়ার ক্ষেত্রে। আর মামলা একবার দেওয়ার পরে যতক্ষণ জামিন আপনি পাবেন না, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র দেখবেন খুবই সরব। আপনি জামিন পেয়ে গেছেন, রাষ্ট্র দেখবেন নীরব হয়ে গেছে, তার মানে ওই মামলার তার কোনো ইন্টারেস্ট নাই। তার মানে আসলে তদন্ত করে বিচার করা, শাস্তি দেওয়া মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য আপনাকে হ্যারাস করা। সো যে ব্রিটিশ আমলের আগে যেটা ছিল, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে রাষ্ট্রের স্টেকটা খুব কম ছিল, মূল স্টেকটা ছিল কার? ভিকটিমের। কিন্তু যখন রাষ্ট্রের হাতে সকল স্টেকটা চলে আসলো, তখন যেটা হলো, এটা অ্যাবিউজ হওয়া শুরু হলো। এবং আমরা নতুন একটা এভিনিউ খুঁজে বের করলাম যে ক্রিমিনাল ল শুধু শাস্তি দেওয়ার জন্য না, ইট ইজ অলসো ফর হ্যারাসিং দ্য পিপল, ইট ইজ অলসো ফর, মানে কি বলবো, আমার একটা জিজ্ঞাসা চরিতার্থ করতে চাই, ক্রিমিনাল লয়ের আশ্রয় নিতে পারি, রাইট? এখন প্রশ্ন হলো, এই যে রাষ্ট্রের প্রাইমেসি, এটা তো এখন রাষ্ট্রের প্রাধান্য, এটা কিন্তু পৃথিবীর সব জায়গাতেই আছে। তার মানে এটার জন্য সরাসরি ব্রিটিশরা যে খুব কলোনিয়াল ইন্টারেস্টে করেছে এটাও বলা মুশকিল। এবং এখন আমরা ওই অবস্থা থেকে বেরিয়ে যেতে পারবো না। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে, ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের পুরো নিয়ন্ত্রণটা আমরা রাষ্ট্রকে দিচ্ছি, রাষ্ট্রের অ্যাকাউন্টেবিলিটি আমরা এনশিওর করছি কিনা। তার মানে রাষ্ট্র তার এই পাওয়ারটা যে অ্যাবিউজ করবে না, সেটা আমরা নিশ্চিত করতে পারছি কিনা। সেখানে সম্ভবত উত্তরটা হলো নেতিবাচক। তার মানে আমরা এটা পারছি না বলেই ব্রিটিশরা কলোনিয়াল ইন্টারেস্টে যে বিচার ব্যবস্থাটা রেখে গেছে আমাদের জন্যে, কলোনিয়াল
এলিমেন্টস থেকে, এই বিচার ব্যবস্থা থেকে বের করে আনার কোনো উদ্যোগ কিন্তু আমরা নেই নাই, কারণ আমাদের পলিসি মেকাররা এখন নতুন কলোনিয়াল মাস্টার হয়েছেন। বরং আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি কম্পেয়ার করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ব্রিটিশ আমলে এটার যতটুকু অ্যাবিউজ হতো খুব সম্ভবত আমরা তার চেয়ে কম অ্যাবিউজ করছি না। এবং আরেকটা জিনিস যদি আপনি খেয়াল করেন, যে ব্রিটিশদের আগে অপরাধ ছিল কোনটা, মূলত অপরাধ ছিল কোনটা, সোসাইটি যেগুলোকে অপরাধ মনে করে, বাট ব্রিটিশরা নিয়ে আসলো যে রাষ্ট্র নিয়ন্ত্রিত, রাষ্ট্র যেটাকে অপরাধ বলে ওইটাই মূল অপরাধ। এই সমস্যাটা এখনও বোধহয় আমাদের দেশে অনেক বেশি প্রবল, যে কারণে আপনি দেখবেন আপনি আজকে যদি একটা লোককে খুন করেন এই রুম থেকে বেরিয়ে গিয়ে আপনার এগেনস্টে সর্বোচ্চ একটা মামলা হবে। আপনি রাস্তায় দাঁড়িয়ে এখন একটা কথা বললে আপনার নামে 64টা মামলা দেওয়া সম্ভব, রাইট? তার মানে আমরা এমন একটা সিস্টেমের ভিতর চলে গেছি যেখানে খুন করার চেয়ে কথা বলাটা বড় অপরাধ, রাইট? এবং এটা তখনই হয় যখন আমরা ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে রাষ্ট্রের ঠিক না, ক্ষমতাসীনদের স্বার্থে ব্যবহার করবার চেষ্টা করি, রাইট?